আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থান পর্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি 2024 সালে এসেছিল আপনাদের পুস্তক ব্যতীত মেবি। প্রশ্ন হচ্ছে প্যানেল কোড থেকে। প্রশ্ন হচ্ছে আহ, রাষ্ট্রদ্রোহিতা মামলা কি বা রাষ্ট্রদ্রোহিতা কি? এই রাষ্ট্রদ্রোহিতা মামলার রুজু করার প্রক্রিয়া কি? খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে এই এই যে সেকশন থেকে বা যে অধ্যায় থেকে প্রশ্নটা এসেছিল ওখানে আরেকটি প্রশ্ন রয়েছে, ওটা অপরাধমূলক ষড়যন্ত্র ক্ষেত্রে প্রযোজ্য মামলা। যে অপরাধমূলক ষড়যন্ত্র কি বা অপরাধমূলক ষড়যন্ত্র মামলার প্রক্রিয়াটা কি। তাহলে আমরা আজকে দেখব যে রাষ্ট্রদ্রোহিতা কি, রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজুর প্রক্রিয়া আলোচনা করব। তাহলে আমরা ক্লাস শুরুর আগে আমরা প্রথমে আমি যে যে সংজ্ঞাটি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা কি। রাষ্ট্রদ্রোহিতার ইংরেজিতে সেডিশন বলি আমরা। দণ্ডবিধির 1860 বা পেনাল কোড আইনের 124 ধারা এই কথাটি বলে, 124-এর কতে বলা রয়েছে এই কথা যে রাষ্ট্রদ্রোহিতা। তাহলে রাষ্ট্রদ্রোহিতা যদি আমরা চিন্তা করি যে রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যদি কোনো ব্যক্তি কোনো মৌখিক লিখিত বা চিহ্ন বা দৃশ্যমান উপস্থাপনের মাধ্যম বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে যদি কোনো সরকারের প্রতি ঘৃণা সৃষ্টি করে অথবা সরকারের প্রতি অবজ্ঞা সৃষ্টি করে বা সরকারের প্রতি কোনো অসন্তোষ সৃষ্টি করে বা কোনো সরকারকে কোনো কোনো ধরনের কোনো বিষয় নিয়ে উস্কে দেয় অথবা আইনগতভাবে কোনো সরকারের প্রতি বা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে কোনো বিদ্বেষ সৃষ্টি করে, তাহলে কিন্তু রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য হবে। এখানে তিনটা বিষয় বলেছি যে পেনাল কোডের 124-এর ক যেটা আপনাদের উপস্থাপন করলাম। প্রথম হচ্ছে যে কোনো মৌখিক কোনো ব্যক্তি যদি মৌখিক বা লিখিত বা চিহ্ন বা দৃশ্যমান উপস্থাপনের মাধ্যমে যদি কোনো বা অন্য কোনো মাধ্যমে সরকারের প্রতি বিদ্বেষ বা ঘৃণা সৃষ্টি করে, সরকারের প্রতি কোনো অবজ্ঞা বা অসন্তোষ সৃষ্টি করে বা কোনোভাবে উস্কে দেয় অথবা আইনগতভাবে সরকারের যে প্রতিষ্ঠিত সরকারের প্রতি বিরুদ্ধে কি করে সেটা হচ্ছে বিদ্বেষ সৃষ্টি করে, তাহলেই কি হবে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য হবে। আমরা যদি এখন খেয়াল করি যে রাষ্ট্রদ্রোহিতার শাস্তিটা কি, আমরা রাষ্ট্রদ্রোহিতার শাস্তিটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এখানে সাজা যে বিষয়টি রয়েছে যে পেনাল কোডে আপনারা খেয়াল রাখবেন, সাজাটা পরীক্ষা হলে যদি মনে থাকে তাহলে দিবেন, আর তা না হলে পরীক্ষায় দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট সংজ্ঞা চেয়েছে, সংজ্ঞাটা লেখে। তাহলে এখন আমরা চলে যাব রাষ্ট্রদ্রোহিতা মামলার এই রুজুর যে প্রক্রিয়াটা কি, আমরা এটা একটু দেখব। মামলার রুজুর প্রক্রিয়াটা কি, যেহেতু এই রাষ্ট্রদ্রোহ মামলা একটা স্পর্শকাতর অপরাধ, তাই খেয়াল রাখতে হবে আমাদের যে এটি একটি রুজুর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আইনগত কিছু প্রক্রিয়া রয়েছে। আর এই প্রক্রিয়াগুলোর প্রথম ধাপ হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই রুজুর প্রক্রিয়াটা কোন সেকশন থেকে লিখবো। মূলত আমরা ফৌজদারি কার্যবিধির 196 ধারা অনুযায়ী কিন্তু এই প্রক্রিয়াটা লিখবো। তাহলে আমরা 196 প্রক্রিয়া যদি অনুসরণ করতে হয় তাহলে আমরা এখানে খেয়াল রাখবো 4 থেকে 5টি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কি কি? প্রথম হচ্ছে সরকারের অনুমতি লাগবে, এটা হলো সরকারের পূর্ব অনুমতি বা পূর্ব অনুমোদন যেটা বলি। প্রথম হচ্ছে আমরা রাষ্ট্রদ্রোহী মামলা রুজুর প্রক্রিয়া, প্রথম হচ্ছে সরকারের অনুমতি লাগবে। এরপর হচ্ছে 2 নম্বর অভিযোগ গ্রহণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যাচাই বাছাই করতে হবে, যে প্রাথমিকভাবে যাচাই বাছাই করবেন। তারপর হচ্ছে মামলা রুজু, করবেন। এরপর হচ্ছে তদন্ত কার্যক্রম। এরপর হচ্ছে মোটামুটি আপনার তদন্ত কার্যক্রম শেষ করে আপনি আদালতে রিপোর্ট প্রেরণ করবেন। তো এখানে যে বিষয়টি বললাম যে যে 5টা বিষয়, তা আমি মোটামুটি আপনাদের একটু এক্সপ্লেন করি যাতে আপনাদের খুব সহজ হয়। তাহলে আমি প্রথম বলছিলাম যে সরকারের অনুমতি বা পূর্ব অনুমতি লাগবে। যে এই ফৌজদারি কার্যবিধি 196 ধারা অনুযায়ী বলা রয়েছে যে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করা বা রুজু করার অবশ্যই সরকারের অনুমোদন করা বা অনুমোদন অবশ্যই বাধ্যতামূলক। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। সরকারের অনুমোদন ব্যতীত এই রাষ্ট্রদ্রোহ মামলা মামলা করা যাবে না। মামলা অবশ্যই আপনাকে কি করতে হবে? অনুমোদন নিতে হবে। এরপর হচ্ছে অভিযোগ গ্রহণ, যেখানে এই ফৌজদারি কার্যবিধি কিন্তু 196 ধারায় এই কথাটা বলা রয়েছে। অভিযোগ গ্রহণটা কিরকম হবে? যে কোনো লিখিত বা মৌখিকভাবে যদি কোনো অভিযোগ থানায় গ্রহণ করা হয় তাহলে অভিযোগ অবশ্যই রাষ্ট্রদ্রোহমূলক যে বক্তব্য কার্যকলাপ অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে আমরা সরকারের অনুমোদন লাগলো। 2 নম্বর হচ্ছে লিখিত অভিযোগ গ্রহণ। এখন 3 নম্বর যেটা বলছিলাম প্রাথমিকভাবে যাচাই বাছাই যেটা করবেন। অবশ্যই আপনি যে অভিযোগটা নিচ্ছেন গ্রহণ করতেছেন, অবশ্যই অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। বক্তব্য যিনি দিচ্ছেন, নথি প্রমাণ এগুলো কি করতে হবে? সংগ্রহ করতে হবে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে যাচাই বাছাই পরে বলছিলাম যে মামলা রুজু। যখন সরকার অনুমোদন পাবেন অবশ্যই ফৌজদারি কার্যবিধি আমরা যেটা জানি, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ফৌজদারি কার্যবিধি 154 অনুযায়ী নিয়মিত মামলা যেটা এফআইআর হিসেবে রুজু করতে হবে। এরপরে কি মামলা রুজু হওয়ার পর কি করতে হবে? তদন্ত কার্যক্রম, যেটা অবশ্যই
এর সাথে যে কানেক্টেড যে বিষয় রয়েছে, মামলা কার্যক্রমের সাথে যে তদন্তকারী কর্মকর্তা কিভাবে সাক্ষ্য গ্রহণ করবে, আলামত সংগ্রহ করবে, ডিজিটাল প্রমাণ সংগ্রহ করবে, প্রয়োজন হলে কি করবে, এই যে ডিজিটাল প্রমাণগুলো সংগ্রহ করলে এগুলো হচ্ছে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করে। তদন্ত কার্যক্রম তো একটা বিশাল পার্ট, এখানে তো পরীক্ষা হলে এত লিখবে না, জাস্ট তদন্ত শর্ট করে লেখা, যত শর্ট করে লেখা যায়। তাহলে আমরা 5টা বিষয় পেলাম। 5টা বিষয় কি? 1 নাম্বার পেয়েছি, প্রথম হচ্ছে সরকার অনুমতি। 2 নাম্বার বলছিলাম যে অভিযোগ গ্রহণ। 3 নাম্বার বলছি প্রাথমিকভাবে যাচাই বাছাই। 4 নাম্বার বলছিলাম মামলা রুজু। 5 নাম্বার হচ্ছে তদন্ত কার্যক্রম। এই 5টা পয়েন্টের মাধ্যমে মোটামুটি যে প্রশ্ন আসে এরকম যে রাষ্ট্রদ্রোহ মামলার রুজুর প্রক্রিয়াটা কি, তাহলে মোটামুটি পয়েন্ট আকারে লিখলে সবচেয়ে মনে থাকে, আর যদি মনে হয় মোটামুটি নিজের মতো, তাহলে স্টেপ বাই স্টেপ লিখে শেষ করে দেবে। তাহলে আমরা এই আলোচনায় অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা কি আজকে আমরা দেখলাম, এবং রাষ্ট্রদ্রোহ মামলার রুজুর প্রক্রিয়া থেকে আমরা যা দেখলাম যে এই রাষ্ট্রদ্রোহিতা হলো সরকারের বিরুদ্ধে ঘৃণা বা অসন্তোষ সৃষ্টি করার মতো একটা অপরাধ, যা পেনাল কোডের, যেটা আমরা কত দেখলাম, দণ্ডবিধির 124 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা রুজুর জন্য অবশ্যই ফৌজদারি কার্যবিধি 196 অনুযায়ী সরকারের পূর্ব অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক, এবং অনুমোদনের পরপরই আপনি কি করবেন, নিয়মিত মামলা রুজু করা হয়। আশা করি আপনাদের এই যে আজকের যে প্রশ্নটি রাষ্ট্রদ্রোহিতা কি এবং রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজুর যে প্রক্রিয়াটা, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।